এসএসসি পরীক্ষা 2026 এর পদার্থবিজ্ঞানের ফাইনাল সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা এসএসসি পরীক্ষা 2026 এর জন্য কিছু নির্দিষ্ট অধ্যায় এবং নির্দিষ্ট টপিক বলে দিব, যে টপিকগুলো নির্দিষ্ট কিছু বোর্ড বলে দিব, যে বোর্ডগুলো পড়লে তোমার আর কিছু পড়ার প্রয়োজন হবে না। কেননা পদার্থবিজ্ঞান আসলে তোমরা যতটুকু সহজ মনে করো, পদার্থবিজ্ঞান কিন্তু ঠিক ততটুকুই কঠিন হয়ে থাকে। কেননা পদার্থবিজ্ঞান সম্পর্কিত শুধুমাত্র বই পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, পদার্থবিজ্ঞানের কোন কোন টপিক, কোন কোন অধ্যায়, কোন কোন বোর্ড করবো ভাইয়া, অল্প সংখ্যক পড়ে কিভাবে পদার্থবিজ্ঞানে 90+ মার্ক অর্জন করবে একটু বলে দেন। তো সেক্ষেত্রে আমরা তোমাকে বলবো যে এসএসসি পরীক্ষা 2026 এর পদার্থবিজ্ঞানের ফাইনাল সাজেশন 100% কমন আসবে। মনে রাখতে হবে, পদার্থবিজ্ঞান ভালো করার জন্য বিগত সালের ম্যাথ গুলো ভালো করে বুঝে করতে হবে, শুধু করলেই হবে না। আর শুধু বই পড়ে কোনো লাভ নেই, শুধুমাত্র বই থেকে পড়ে তোমার কোনো লাভ হবে না। এখন প্রশ্ন হলো, তোমাদের জন্য কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, সৃজনশীল প্রশ্নের জন্য কোন কোন অধ্যায় ইম্পর্টেন্ট। আমরা সৃজনশীল এমসিকিউ দুইটা প্রশ্ন নিয়ে ক্লিয়ার করবো, তার আগে সৃজনশীল নিয়ে একটু কথা বলি। সৃজনশীল অধ্যয়নের জন্য তোমাদের সিলেবাসে যে অধ্যায়টি রয়েছে, তোমাদের একাদশ অধ্যায়টি সিলেবাসে নেই, তো এই অধ্যায়টা বাই মিস্টেক তুলে ফেলছে, এটা হবে 10ম অধ্যায়। এখন তোমাদের সিলেবাসে যে অধ্যায়টি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায়, যার নাম হলো গতি। চতুর্থ অধ্যায় যার নাম হলো কাজ, ক্ষমতা ও শক্তি। সপ্তম অধ্যায় যার নাম হলো তরঙ্গ ও শব্দ। অষ্টম অধ্যায় যার নাম হলো আলোর প্রতিফলন। এখানে হবে হলো 10ম অধ্যায় হলো স্থির তড়িৎ, কিন্তু এখানে ভুলবশত একাদশ অধ্যায় চলতড়িৎ লেখা হয়েছে, কিন্তু এটা আউট অফ সিলেবাস, ঠিক আছে। এখানে হবে হলো 10ম অধ্যায় চলতড়িৎ। এই কয়টা অধ্যায় করলে তুমি এখান থেকে 100% প্রশ্ন কমন পাবা এবং এখান থেকে তুমি 40-এর মধ্যে 40 মার্ক সৃজনশীল অর্জন করতে পারবা। এখন শুধু অধ্যায় বললেই তো হয় না, অধ্যায়ের কোন কোন টপিকগুলো পড়তে হবে, কোন কোন বোর্ডগুলো পড়তে হবে, সেগুলো তো বলা ইম্পর্টেন্ট, নাহলে তো আমরা বুঝতে পারবো না, তাই না ভাইয়া? তো চলো আমরা প্রত্যেকটা অধ্যায় সম্পর্কিত কথা বলবো, যেটা তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে। প্রথম অধ্যায়, যেই অধ্যায়ের নাম হলো ভৌত রাশি, এই অধ্যায়টি তোমাদের প্রথমে সিলেবাসে রয়েছে। এই অধ্যায় থেকে মেনলি করতে হবে ভার্নিয়ার স্কেল ত্রুটি সংক্রান্তিক গাণিতিক সমস্যা, যেমন হলো ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো, ভার্নিয়ারের ভার্নিয়ার সমাপতন নির্ণয় করো, ঠিক আছে। তো তারপর হলো দৈর্ঘ্য নির্ণয় করো। এই ধরনের যে প্রশ্নগুলো আছে ভার্নিয়ার স্কেল সম্পর্কিত, যে ত্রুটি নির্ণয় করো, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো, দৈর্ঘ্য নির্ণয় করো, ব্যাস নির্ণয় করো, এই ধরনের ম্যাথগুলো তোমাকে করতে হবে। কোথায় পাবা অবশ্যই আমি তোমাকে বলে দেব। তারপরে আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো করতে হবে, সেটা তুমি গাইড, সাপ্লিমেন্ট যে কোনো জায়গাতে করতে পারো। আপেক্ষিক ত্রুটি, ধরো বলা হলো যে এর পরম ত্রুটি এত, আর যান্ত্রিক ত্রুটি এত, আর আপেক্ষিক ত্রুটি কত, এই ধরনের গাণিতিক সমস্যাগুলো তোমাকে পারতে হবে। এই দুইটা গাণিতিক সমস্যা হইলেই এনাফ। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসতেও পারে, নাও পারে, কারণ এটা অত গুরুত্বপূর্ণ কোনো অধ্যায় নয়। কিন্তু যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তাই প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে, এটা অনুমান করা যায়। এরপর আসি এমসিকিউর জন্য একক রূপান্তর, তারপর ভার্নিয়ার ধ্রুবক, এই ধরনের কাজগুলো করতে হবে। এবার বলি, এমসিকিউর জন্য তোমাকে একক রূপান্তর করা শিখতে হবে। যেমন সাপোজ ধরো আমি তোমাকে বললাম 1 PM সমান কত AM, মানে 1 পিকোমিটার ইকুয়াল কত অ্যাটোমিটার, ঠিক আছে। 1 PM ইকুয়াল কত AM, তো এই ধরনের প্রশ্নগুলো থাকে। অথবা 1 পিকো ইকুয়াল কত মিটার, এই ধরনের একান্তর রূপান্তরগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তারপর ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারতে হবে এমসিকিউর জন্য। পাশাপাশি বিভিন্ন বিজ্ঞানীদের অবদান আছে, তারা কি আবিষ্কার করছে, সেই বিষয়টা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। বিগত সালের 2016 থেকে 25 সাল পর্যন্ত এমসিকিউগুলো ভালো করে প্র্যাকটিস করে নিবা। প্রথম অধ্যায় দেখবা এই অধ্যায় আর কিছু লাগবে না, এই অধ্যায় মূলত মেনলি এমসিকিউ আসে। এরপরে দ্বিতীয় নম্বর অধ্যায়, যে অধ্যায়টিকে 100% গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, মিস হওয়ার কোনো চান্সই নেই। এখন এখান থেকে কোন কোন টপিক পড়বো। প্রথম একটা ছক দেওয়া থাকে, ওই ছক থেকে ত্বরণ, সরণ, সময় নির্ণয় করতে পারতে হবে তোমাকে। একটা ছক থাকলো, বললো যে ত্বরণ নির্ণয় করো, ওই ছক থাকলো বললো যে 1 মিনিট 5 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করো, অথবা সম্পূর্ণ ছকের দূরত্ব নির্ণয় করো, বা গাড়িটি সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম করছে, এরকম ধরনের প্রশ্ন তোমাকে থাকবে। ত্বরণ, সরণ এবং বেগ নির্ণয় করতে পারতে হবে। আচ্ছা, তারপরে ছক থেকে বেগ বনাম সময় অথবা ত্বরণ বনাম সময় লিখচিত্র অঙ্কন করতে পারতে হবে। একটা ছক দেওয়া থাকলো, সাপোজ এরকম ভাবে একটা ছক দেওয়া থাকলো, দেখবে অভাব নেই এই ধরনের প্রশ্নের, বিগত সালে সব এই প্রশ্ন আসছে। এরকম একটা ছক থাকলো, ঘ নম্বর প্রশ্ন থাকলো যে বেগ বনাম সময় লিখচিত্র অঙ্কন করো, অথবা প্রশ্ন থাকলো ত্বরণ বনাম সময় লিখচিত্র অঙ্কন করো। এই লিখচিত্র অঙ্কন করতে তোমাকে পারতে হবে।
এর পরবর্তী আসি লেখচিত্র হতে ত্বরণ সরণ ও সময় নির্ণয় করো। লেখচিত্র হতে ত্বরণ সরণ ও সময় নির্ণয় করো। একটা লেখচিত্র দেওয়া থাকলো, সাপোজ আমি তোমাকে দেখাই, এরকম একটা লেখচিত্র দেওয়া থাকলো, এরকম একটা লেখচিত্র। এবার এই লেখচিত্রটাতে সাপোজ আমি আর একটু ক্লিয়ার করি, এরকম তো থাকবে না, থাকবে হলো এরকম, তোমাদের এরকম একটা লেখচিত্র তোমাদের দেওয়া থাকলো এবং বললো যে তোমার ধরো এই অংশের নাম ও দিলাম, এই অংশের নাম এ দিলাম, ও এর ত্বরণ কত, অথবা 1 মিনিট 12 সেকেন্ডের সরণ কত বা সময় নির্ণয় করো, এই ধরনের প্রশ্নগুলো আসবে। আমরা অনেকে বলে যে ভাই আপনারা সমাধান করে দেন। হ্যাঁ, অবশ্যই আমরা চাইলে সমাধান করতে পারি, কিন্তু একটা বিষয় বোঝো, আমার কাছে আপাতত কোনো স্মার্ট বোর্ড নেই, তাই আমি কোনো বিশেষ কোর্স বা কোনো কিছু আসলে তোমাদের দিতে পারবো না, কারণ এই মাউস পয়েন্ট দিয়ে লেখা সম্ভব হয় না। এমনি তুমি সোজা দাগ দিতে গেলে দেখো মাউস মাঝে মধ্যে উপরের দিক চলে যায়, মাউস ব্যাকা হয়ে যায়। তো আসলে এইভাবে তোমাদেরকে অঙ্কগুলো করানো কষ্টকর বিষয় এবং বোঝাও তোমার জন্য কষ্টকর। যেহেতু আমাদের কাছে হয়তোবা যারা বর্তমান 9-এ আছো তারা হয়তোবা 10-এ গিয়ে আমাদের কাছে স্মার্ট বোর্ড পাবা, তখন আমরা হয়তোবা তোমাদের নির্দিষ্ট একটা কোর্স দিব, তো তখন তুমি এই বিষয়গুলো প্রত্যেকটা প্রশ্ন আমরা তোমাদের সলভ করে দেবো। আপাতত বিগত সালের প্রশ্নগুলো থেকেই তোমরা এই প্রশ্নগুলো সলভ করে তোমাদেরকে নিতে হবে। আমি এতটুকু তোমাদের জন্য করতে পারি, শেষের দিকে বোর্ড নাম্বারগুলো বলে দেবো, কিছু কিছু নির্দিষ্ট বোর্ড, ওই ধরনের প্রশ্নগুলো তোমাদের সমস্যার সমাধান করবা, তাহলে বুঝতে পারবা আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। যারা এই ধরনের ম্যাথগুলো আসলে তোমাদের করাচ্ছে তাদের কোর্স তুমি কিনতে পারো, বাট যারা এই ধরনের ম্যাথ না করে শুধু বই বোঝাচ্ছে, আমি মনে করি তার কোর্স কিনা আর তোমার টাকা নষ্ট করা দুটো একই কথা। আচ্ছা চলো এর পরবর্তী বিষয় আসি। যেহেতু আমরা আপাতত কোনো কোর্সের বিষয় আসবো না, ইনশাল্লাহ এর পর বছর হয়তো বা 9রা পাবা, 10রা তো পাওয়ার চান্স কম, তবে ফ্রি ক্লাস পাবা স্মার্ট বোর্ডে। আচ্ছা, এরপরে প্রতিযোগিতামূলক ম্যাথ করতে হবে। প্রতিযোগিতামূলক কি কি ধরনের ম্যাথ? ধরো একটা বাস, একটা স্কুলের একটা বাস, ছেলেদের বাস আগে এবং মেয়েদের বাস পরে রওনা হলো। প্রশ্ন হলো ওই ছেলে মেয়েদের মধ্যে কতবার দেখা হবে বা কতবার মিলিত হবে, কখন কতবার মিলিত হবে, ওই ছেলে মেয়েদের মধ্যে কতবার দেখা হবে, কখন, ঠিক আছে, কতবার দেখা হবে। অথবা বাঘ হরিণের যে অঙ্ক আছে, একটা হরিণ তোমার সমবেগে যাচ্ছে, পিছ থেকে একটা বাঘ তাকে দেখতে পেল এবং তাকে খাওয়ার জন্য পিছ থেকে সমত্বরণে রওনা দিল। প্রশ্ন হলো বাঘটি কি হরিণকে ধরতে পারবে? এরকম সেম প্রশ্নটাই আসে ইঁদুর বিড়ালের ক্ষেত্রেও গাণিতিক প্রশ্ন আসে, যে সামনে একটা ধরো কেক আছে বা একটা রুটি আছে, একটা ইঁদুর সেই রুটিটাকে দেখে সমবেগে রওনা শুরু করলো, অপরদিকে তার পিছ থেকে একটা বিড়াল দেখে তাকে তোমার কি সমত্বরণে রওনা হলো। এখন কে আগে পৌঁছবে, বিড়াল না ইঁদুর? এই ধরনের প্রশ্নগুলো থাকে। তো এখানে বেগ, ত্বরণ, সময়, এই অতিক্রম দূরত্ব, এই সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেগুলো একবারে ক্লিয়ার রাখতে হবে। এখান থেকে তুমি একটা সৃজনশীল প্রশ্ন 100% কমন পাবা, 2টা পাওয়ারও চান্স রয়েছে। এরপর 3 নম্বর অধ্যায়, যেটা তোমাদের সিলেবাস আছে, অধ্যায়ের নাম হলো বল। এই অধ্যায় থেকে তোমাদের মূলত প্রথমে বল বা ত্বরণ নির্ণয় করো, ঠিক আছে। একটা প্রশ্ন দেওয়া থাকলো, বলা হলো যে বল নির্ণয় করো, ধরো এরকম একটা ছক দেওয়া থাকলো, একটা ধাক্কা মারছে, এবার এই সংঘর্ষের বল বা ত্বরণ নির্ণয় করো। অথবা তোমার প্রশ্ন এরকম থাকতে পারে মিলিত বেগ বা পশ্চাৎ বেগ নির্ণয় করো। সাপোজ এখানে একটা বল আছে আর এদিকে একটা বল, 2টা বল মাঝে সংঘর্ষ হলো। প্রশ্ন হলো মিলিত হওয়ার পরে পশ্চাৎ বেগ বা মিলিত বেগ কত? গ নম্বর প্রশ্ন। তারপরে থাকতে পারে একটা বস্তুকে দুজন সংঘর্ষ করলো, এর সাথে সংঘর্ষ করলো, বললো যে প্রথম বস্তুটি সংঘর্ষের পর 2m/1 বেগে গেল, তাহলে দ্বিতীয় বস্তুর বেগ কত? ঠিক আছে, দ্বিতীয় বস্তুর বেগ কত? এই ধরনের প্রশ্ন থাকবে। তারপরে ঘটনাটি কি ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা গাণিতিক ব্যাখ্যা দাও। ধরো এই যে সংগঠনটা হতে পারে এরকম একটা বল, এরকম বল এর সামনে যাচ্ছে, এও সামনে যাচ্ছে, যে একজন অপরজনের সাথে সংঘর্ষ বা অ্যাক্সিডেন্ট হলো। এখন প্রশ্ন হলো এই ঘটনায় কি ভরবেগ আর গাণিতিক গতিশক্তি কি সংরক্ষিত হয়েছে কিনা, ঠিক আছে। তো একসাথে প্রশ্ন থাকতে পারে ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা, আলাদাও থাকতে পারে যে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা বা ভরবেগের নীতিকে সমর্থন করে কিনা, ভরবেগ ও গতিশক্তির নীতিকে সমর্থন করে কিনা, এই ধরনের প্রশ্নগুলো পাততে হবে ঘ নম্বরের জন্য। তারপরে বন্দুক বা তক্তা সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো করতে হবে। ধরো একটা বন্দুক দিয়ে তুমি একটা নির্দিষ্ট ভরের বন্দুকে গুলি করলা, প্রশ্ন থাকলো বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো, ঠিক আছে। অথবা ওই বন্দুক দিয়ে কতগুলো তক্তা ভেদ করা যাবে, অথবা ওই তক্তা বন্দুকের বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে তক্তা কতগুলো হবে, বুঝা গেল। আচ্ছা, নিউটনের তৃতীয় সূত্রের ব্যবহার দেখতে হবে। নিউটনের যে তৃতীয় সূত্র আছে সেই সূত্রের ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটাকে বলা হয় ভরবেগের যে সূত্রটা আছে m1e1 + m2u2 = m1v1 + m2v2। এই সংক্রান্ত যে গাণিতিক সমস্যা আছে এগুলো করতে হবে। নৌকা থেকে লাভ দিলে বেগ কত, এই ধরনের অঙ্ক করতে হবে। বিশেষ করে এইটা সবচেয়ে বেশি স্টার দিব। আর প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ, আসলে স্টার দেওয়ার কিছু নাই। ভূপৃষ্ঠ থেকে কোন উচ্চতায়, ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। অথবা ভূপৃষ্ঠতে
ধরো গভীরে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন থাকবে। আচ্ছা, তো আমাদের এই অধ্যায়টা ক্লিয়ার, 3 নম্বর অধ্যায়। আর পরবর্তী অধ্যায় 4র্থ অধ্যায়, এখান থেকে তোমাদের 2টা প্রশ্ন থাকবে, এটা গ্যারান্টি, কাজ ক্ষমতা ও শক্তি। এখানে তোমরা 2টা প্রশ্ন পাবা, মানে এই বিষয়ে একেবারে নির্দ্বিধায় থাকতে পারো, ঠিক আছে। আচ্ছা, প্রথম তোমাকে যে প্রশ্নটা করতে হবে, ধরো ঋণাত্মক ও ধনাত্মক কাজ সংক্রান্ত গাণিতিক সমস্যা। যে কোনো একটা কাজ তোমাকে নির্ণয় করতে বললো যে একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে ফেলা হলো, কাজ নির্ণয় করো। একটা বস্তুকে নিচ থেকে উপর দিকে মারা হলো, কাজ নির্ণয় করো, ঠিক আছে। একটা বস্তুকে ধাক্কা দেওয়া হলো, কাজ নির্ণয় করো, ঠিক আছে। এরকম থাকতে পারে। এরপরে প্রশ্নটা এরকম থাকতে পারে, গতিশক্তি বিভব শক্তির কোন উচ্চতায় দুইটি সমান, মানে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান। প্রশ্নটা এইভাবে থাকতে পারে, অথবা এইভাবে থাকতে পারে, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ, মানে 1 গুণ 2 গুণ 1/3 1/4 এরকম থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভরবেগ বা গতিশক্তির সংরক্ষণ সংক্রান্ত গাণিতিক সমস্যা, মানে হলো ধরো একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলা হলো, বলা হলো যে এর ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা, অথবা গতিশক্তির সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা, কাজ ক্ষমতার উপপাদ্যের নীতিকে অনুসরণ করে কিনা, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো থাকবে, এটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে এবং পারতে হবে এগুলো বিষয়। আমি যেমনটা বললাম যে আমি আসলে ফ্রি ক্লাসে তোমাদের এগুলো করে দিলাম, বাট আমার কাছে আপাতত স্মার্ট বোর্ড নেই, আর এই মাউস পয়েন্টে তো আমি এমনি লিখতে পারছি না, ঠিক আছে। তো অঙ্কগুলো আসলে বোঝানো সম্ভব আমার পক্ষে হচ্ছে না, ঠিক আছে। বাট আমি তোমাদেরকে যে সাজেশনগুলো দিচ্ছি, এই সাজেশনগুলো যদি তুমি পড়ো, এই সাজেশনগুলোর প্রত্যেকটা পয়েন্ট যদি ভালো করে ফলো করো, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিব যে এখান থেকে তুমি 90+ মার্ক অর্জন করবে, এটা 100% গ্যারান্টি থাকো, ঠিক আছে। দুঃখজনক, আমাদের কাছে যেহেতু স্মার্ট বোর্ড নাই, তো এরকম অপশন আমাদের কাছে নাই যে তোমাদের এই জিনিসগুলো সুন্দর করে বুঝিয়ে দিই। আমি প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কিত আসলে আমরা প্রশ্ন রেডি করেছি, খালি তোমাদের বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে লভ্য কার্যকর ক্ষমতা নির্ণয় করো, অথবা প্রদত্ত ক্ষমতার সময় নির্ণয় করো। এই ধরনের অঙ্কগুলো কেমন থাকে, ধরো একটা মোটর একটা আছে, বলা হলে একটা মোটরের কর্মদক্ষতা এত %, এবার ওই মোটরের কার্যকর ক্ষমতা কত নির্ণয় করো, বা ওই মোটরের মোট প্রদত্ত ক্ষমতা বা কতটুকু সময় নির্ণয় করো, ঠিক আছে। এই হিসাবে তারপরে আছে কুয়া পাম্প বিষয়ে প্রশ্ন থাকে, পানির ট্যাঙ্ক সংক্রান্ত প্রশ্ন থাকে। ধরো বলা হলো 2 ধরনের মোটর কিনলো, বলা হয়েছে যে কার ক্ষমতা বেশি, এই ধরনের প্রশ্ন থাকবে যে কার ক্ষমতা বেশি। তারপরে কি থাকতে পারে, তোমার কুয়ার পানি সম্পর্কে, একটা কুয়া থেকে একটা পানি তোলা হচ্ছে, ঠিক আছে। তোলার পরে কোন মোটরটির কর্মদক্ষতা বেশি, কোন মোটরটি অধিক লাভজনক, ঠিক আছে। পানির ট্যাঙ্কি সংক্রান্ত যে ম্যাথগুলো থাকে, যে 2 রকম মোটর দিয়ে পানি তোলা হচ্ছে, কোন মোটরটি অধিক লাভজনক, তো যেটা বেশি পরিমাণ কাজ করবে সেটাই লাভজনক, তাই না। এই ধরনের গাণিতিক সমস্যাগুলো তোমাকে সমাধান করতে হবে। এরপর আসি তোমাদের অধ্যায় হলো 7ম অধ্যায়, যার নাম হলো তরঙ্গ শব্দ। তরঙ্গ শব্দ থেকে তোমাকে প্রথম করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো, পর্যায়কাল বা বেগ সংক্রান্ত নির্ণয় করো। কিভাবে, ধরো এরকম তোমাকে একটা জিনিস দেওয়া থাকবে, এরকম, ঠিক আছে। এখন এখান থেকে তোমাকে তরঙ্গ বলো, বেগ বলো, কম্পাঙ্ক বলো, পর্যায়কাল বলো, এই জিনিসটা তোমাকে নির্ণয় করে দিতে পারতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভিন্ন মাধ্যমে বা ও তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করতে হবে। তারপর এখানে তোমার এরকম থাকবে, একটা প্রতিফলক থাকবে, এখানে একটা মানুষ দেওয়া থাকবে, ঠিক আছে। এরকম একটা মানুষ দেওয়া থাকবে। প্রশ্ন হলো এখানে দেওয়া থাকবে 25°C তাপমাত্রা, এবং প্রশ্ন বলবে যে 40°C তাপমাত্রায়, ঠিক আছে, বেগ কত, বা 40°C তাপমাত্রায় তারা কি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, এই ধরনের প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো ভিন্ন মাধ্যম ও তাপমাত্রার শব্দের বেগ নির্ণয় করতে পারতে হবে তোমাকে। সূত্র হলো v1/v2 = √T1/T2 বাই করতে হবে। আচ্ছা, তারপরে দূরত্ব নির্ণয় করতে হবে। ধরো এই উৎস হতে প্রতিফলকের দূরত্ব কত, ঠিক আছে, বা ধরো এই 5 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পেলো। এখন প্রশ্ন হলো এখান থেকে প্রতিফলকের দূরত্ব কত, এটা তোমাকে নির্ণয় করতে পারতে হবে। ন্যূনতম সময় ও দূরত্ব নির্ণয় করতে পারতে হবে, মানে ন্যূনতম কত সময়ের মধ্যে প্রতিধ্বনি শোনা যাবে, ন্যূনতম কত সময়ের মধ্যে প্রতিধ্বনি শোনা যাবে, এই ধরনের ম্যাথ করতে হবে। কয়বার প্রতিধ্বনি শোনা যাবে সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেবার করা লাগবে। তারা একটা মানুষ এভাবে আছে, প্রশ্ন হলো প্রতিধ্বনি শোনা যাবে কিনা, প্রতিধ্বনি কতবার শোনা যাবে, ঠিক আছে। এই ধরনের গাণিতিকগুলো ম্যাথগুলো করলে তোমাকে এখান থেকে আর কিচ্ছু করার প্রয়োজন নেই, এখান থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবা। এর পরবর্তী আসলে 8ম অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো আলোর প্রতিফলন। এই অধ্যায়টা যারা একান্ত গাণিতিক সম্পর্কে ভালো বোঝে না তার জন্য আশীর্বাদ স্বরূপ এই একটা অধ্যায়। এই অধ্যায়ে গাণিতিক বিষয়টা না পড়লেও এখান থেকে মার্ক অর্জন করা সম্ভব। যেমন আমি যদি এখানে বলি, প্রথম গাণিতিক অপশন গ নম্বরে আসে, যেটা হলো কত গুণ বিবর্ধন হবে, অথবা একই প্রশ্ন
প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো বা ফোকাস দূরত্ব নির্ণয় করো। প্রশ্নের একটাই সূত্র, সেটা হলো 1/u প্লাস 1/v সমান সমান 1/f। এই সূত্রের মাধ্যমে কখনো বলে লক্ষ্যবস্তু দূরত্ব নির্ণয় করো, প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, কখনো বলে ফোকাস নির্ণয় করো, ঠিক আছে। তো এই একটা সূত্রের মধ্যে গ নাম্বার প্রশ্ন 3 মার্কের অঙ্ক, মানে 3 পেয়ে যাবে তুমি এখান থেকে গ। এরপরে ঘ নাম্বার প্রশ্নে আসে বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের প্রকৃতি আকার সংক্রান্ত গাণিতিক সমস্যা। এখানে গাণিতিক বললে ভুল হবে, এখানে অ্যাকচুয়ালি তোমাকে চিত্র আঁকতে হবে এবং সেটা বাস্তব অবাস্তব এই বিষয়ে কথা বলতে হবে। যেমন আমি যদি তোমাকে একটা চিত্র দেখাই, আসলে এইসব থেকে দেখানো যায় না, এটা একটা প্রতিফলক, এই প্রতিফলকের এই বিন্দুতে আছে, এখান থেকে একটা প্রতিফলক যখন আসবে তখন প্রথম ফোকাস দিয়ে ফেরত যাবে, আর তারপরে যদি পয়েন্টের কথা বলি, পয়েন্ট সেই পয়েন্টটা তোমার কি এইটার সাথে এইটা কানেক্টেড হয়ে এইভাবে এইভাবে মেলাতে হবে, ব্যাকা হইলো এইভাবে মেলাতে হবে। তো এই যে এখানে মিলিত হইলো আয়নার সামনে, এটাকে বলা হয় বাস্তব, আয়নার নিচে তাই অবাস্তব, ঠিক আছে। আকৃতিতে এটা থেকে এটা বড় আছে তাই বিবর্তিত। এই যে আমি যেভাবে করলাম না, এইভাবে তোমাকে করতে হবে। এখন প্রশ্ন হলো আমার কাছে যেমনটা বললাম যে আসলে এই সায়েন্সের ক্লাস নেওয়ার জন্য স্মার্ট বোর্ড ছাড়া হয় না। তুমি যদি আমার ক্লাসগুলো দেখো, আমি তোমাকে ম্যাক্সিমাম দেখবা আর্টসের ক্লাস নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? আমি কিন্তু সায়েন্সের বিএসসি, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ ছোট কাল থেকে আমি সায়েন্স পড়ছি এবং সায়েন্স সাবজেক্টের উপরে তুমি বলতে পারো যে গুরু বলতে পারো, কারণ বিএসসি মানে হলো তোমার গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, এগুলোর মনে করো মাস্টার্স, ঠিক আছে। আমি যতজনকে পড়িয়েছি সাবজেক্টগুলো প্রত্যেকজনকে প্লাস পাইছি, কিন্তু সমস্যা হলো হোয়াইট বোর্ডে ক্লাস নিলে বোঝা যায় না ভালোভাবে, আর স্মার্ট বোর্ড আমাদের কাছে বর্তমান নাই, আর এইভাবে লিখে ক্লাস নেওয়া এটা পসিবিলিটি থাকে না। আমি যখন সামনে থাকবো তখন হয়তো তুমি বুঝতে পারবা, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কাছে স্মার্ট বোর্ড না থাকার কারণে আমরা আর্টসের স্টুডেন্টদের ক্লাস নিচ্ছিলাম, অপশন নেই তাই। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আসি। তারপর 10ম অধ্যায়, যার নাম হলো স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ কি? একাধিক আধানের মধ্যবর্তী দূরত্ব ধারক নির্ণয় করো, মানে একাধিক আধান আছে, ধরো এখানে একটা আধান, এখানে একটা আধান, এই আধানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, অথবা আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করো। এই ধরনের দুইটা প্রশ্ন আমরা গ নাম্বারে দেখতে পারি। ঘ নাম্বারের প্রশ্ন থাকে তড়িৎ প্রাবল্য অথবা তড়িৎ তীব্রতা অথবা প্রাবল্য সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে এরকম। তো গাণিতিকগুলো কেমন? গাণিতিকের রূপগুলো যদি দিই, যেমন মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ তীব্রতা বা প্রাবল্য সমান হবে, এটা নির্ণয় করো। ঘ নাম্বার প্রশ্ন থাকে। এই যে 2-3টা প্রশ্ন দিলাম, এখান থেকে এই কয়টা প্রশ্ন পড়লে এনাফ। যেহেতু চলতরিৎ তোমাদের অধ্যায়ে নেই, তো এখানে যে কয়টা অধ্যায় বলছি এই কয়টা অধ্যায় পড়লে এবং প্রথমে যে অধ্যায়গুলো সিলেক্ট করে দিলাম এই অধ্যায়ের এই টপিকগুলো পড়লে তোমাকে গ ঘ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, এর আমি 100% গ্যারান্টি দিচ্ছি। জাস্ট এই কয়টা অধ্যায় ভালো করে পড়ে নিবা, এই কয়টা টপিক ভালো করে পড়ে নিবা। যদি কিছু না বুঝতে পারো কমেন্ট সেকশনে বলবা, আমরা তোমাদেরকে স্মার্ট বোর্ড না থাকার কারণে ক্লাস 9 নিতে পারি, কিন্তু তোমাকে বলে তো দিতে পারি যে এই বোর্ডগুলো পড়তে পারো, তাই না? তো তোমাদের রিকমেন্ডেড থাকলে আমি সেক্ষেত্রে বোর্ড গুলো নিয়ে আরেকটা ক্লাস ইনশাল্লাহ তোমাদেরকে দিব, যে ক্লাসে আমরা শুধু বোর্ড নাম্বারগুলো বলে দিব, প্রত্যেকটা অধ্যায়ে 3টা-4টা করে 5টা করে বোর্ড বলে দিব, যেন তোমাকে এটা সংক্ষিপ্ত বা শর্টকাট হয়। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।